ভোট ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন প্রধান উপদেষ্টা। গণভোটে হাঁ জয়ী হলে কখনো রাতে ভোট হবে না বললেন আলী রিয়াজ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত পেশাজীবী সংগঠনের ভোট স্থগিতের নির্দেশ নির্বাচন কমিশনের। তৃতীয় দিনের আপিল শুনানিতে 41 প্রার্থীরা বৈধ ঘোষণা। ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রত্যয় বিএনপির, প্রতিবেশী সহ সবার সঙ্গে বন্ধুত্ব চায় জামায়াত। এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু। সংঘর্ষের প্রভাব বাংলাদেশে, এবার মাইন বিস্ফোরণে পা হারালেন আরেকজন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। ভোট ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার বিকালে যমুনায় 2014, 18 এবং 24 সালের জাতীয় নির্বাচনের অনিয়ম দুর্নীতির বিষয়ে প্রতিবেদন জমা দেয় কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন, জানান গেল 3 নির্বাচনে দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। গণভোটে হাঁ জয়ী হলে আর কখনো রাতে ভোট হবে না বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গেল 16 বছর নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছিল, এর পথ চিরতরে বন্ধ হবে বলেও জানান তিনি। সোমবার রাজশাহীতে ইমাম সম্মেলনে কথা বলেন আলী রিয়াজ। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। তবে আসন্ন গণভোটে জনগণ সম্মতি দিলে দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 12 ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো। যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছা মতো তিনি মাফ করে দিতে পারেন, সেটা আপনারা রাখতে চান না? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনে নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরিচালনা 2 অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমকে যে কোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশনে সোমবার তৃতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 41 সম্ভাব্য প্রার্থী। বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা বহালের সিদ্ধান্ত গেছে বিএনপির কিশোরগঞ্জ 5 আসনের প্রার্থী সৈয়দ এহসানুলের পক্ষে। এদিন 24 প্রার্থীর আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন এবং এক আবেদনকারী অনুপস্থিত ছিলেন। আর 4টি আপিল এখনও আছে অপেক্ষমান তালিকায়। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয় সোমবার সকাল 10টা থেকে। এদিনে স্থগিত একটি আপিল ছাড়াও শুনানি হয় 70টি আপিলের। এদিনে আলোচনায় ছিল কিশোরগঞ্জ 5 আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুলের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুরের করা আপিল। আপিলের রায়ে প্রার্থিতা টিকেছে সৈয়দ এহসানুলের। বিএনপি মনোনীত কিশোরগঞ্জ 5 আসনের প্রার্থী আমার বৈধ মনোনয়নের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী, যার প্রাথমিক বাছাইয়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন, তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। এছাড়া গোপালগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হকের বিরুদ্ধে 2টি আপিল শুনানির উভয়টির নিষ্পত্তি হয়। এতে প্রার্থিতা ফিরে পান তিনি। টাকাওয়ালা মানুষ তো, তারা চায় তার বিরুদ্ধে কোনো লোক না থাকুক। এটা তো গত 18 সালে সে পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হয়েছিল, সে তখনও ঋণ খেলাপি হয়ে বের হয়ে গেছিল। এবারও তার যৌথ নাগরিকত্বের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিল খিলাপির বিরুদ্ধে আপিল করা হয়েছে। সেটা বোধহয় আগামী 18 তারিখে শুনানি হবে। বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো এই নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে
বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। 1% ভোটারের স্বাক্ষর, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব অভিযোগ আমলে নিয়ে 25 জনের প্রার্থিতা বাতিল করে ইসি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার 4 আসনে ভোটের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা। এসব আসনে বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নাগরিক সেবা নিশ্চিত করা সহ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদেরই বেছে নেওয়ার কথা জানান এই জেলার ভোটাররা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1609 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া জেলায় সংসদীয় আসন 4টি। শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এই জেলা নানা কারণে গুরুত্বপূর্ণ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কুষ্টিয়ার 4টি আসন। এবারের নির্বাচনেও দলটির প্রার্থীদের রয়েছে শক্ত অবস্থান। কুষ্টিয়া 1 আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। আলোচনায় আছেন অন্যান্য দলের আরও কয়েকজন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী সবাই। আমরা ধানের শীষের পক্ষে ভোট করব এবং দৌলতপুরের আসন আমরা জিয়াপনির হাতে তুলে দেব। বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেন, তাহলে আমরা এই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমার দৌলতপুরের সঙ্গে যোগাযোগটা একেবারে সুনিশ্চিত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য প্ল্যান থাকার চেষ্টা করব। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 2 আসনেও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীকে। এখানে বিএনপি থেকে নির্বাচন করার বিষয়ে আগ্রহী ছিলেন অনেক প্রার্থী, যদিও দলটির তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরই আস্থা রাখছে। ঐক্যবদ্ধভাবে সকল প্রার্থীদেরকে সাথে করে নিয়েই এই ধানের শীষের পক্ষে এখানে যে নির্বাচনী প্রচারণা তা করা হবে বলে আমি বিশ্বাস করি। ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনে বিজয় সুনিশ্চিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামপন্থীদের বিশাল এক জয় বাংলার জনগণ দেখবে ইনশাআল্লাহ। কৌশলগত কারণে কুষ্টিয়া 3 আসনটি সব দলের কাছে গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আর জামাত থেকে লড়ছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এছাড়া গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাও নামবেন এখানের ভোট যুদ্ধে। আমরা আশা করি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন, এই সব কিছু মানুষ স্মরণ রেখে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা ধানের শীষে ভোট দেবে। বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে। আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে। জেলার খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসন। সাংস্কৃতিক জনপদ খ্যাত এই আসনটিতে বিএনপির প্রার্থী জেলার সাবেক সভাপতি ও চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদি আহমেদ রুমি। এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েক দলের প্রার্থীরা। আমি বিএনপি করি, আমি জিয়াউর রহমানের সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক জিয়ার সৈনিক। আমি কোনো গ্রুপ করি না। ওনারা যা বলবেন সেটি আমি বাস্তবায়ন করার জন্য আমার চেষ্টা থাকবে সবসময়। কুমারখালী থেকেই যাতে বাজারজাত হয়, এর জন্য কুমারখালী কাপুরি হাটটাকে ব্যাপক সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা কাপুরি হাট বানানোর আমরা চেষ্টা করি। সুষ্ঠু নির্বাচনের দাবি সহ আসনটির সাধারণ ভোটাররা বলছেন দেশ দশের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। আদর্শ রাজনীতি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মানসিকতা নিয়েই তরুণ প্রজন্ম ভোট দেবে। এইভাবে সরকারের আমলে নির্বাচন হয়নি, আর যদিও নির্বাচন হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাত্রে, আসলে সাধারণ জনগণকে ভোট দিতে পারেনি। একটি ভোটারের কাছে জামাত যাবে, বিএনপি যাবে, জাতীয় পার্টি যাবে, অন্যান্য পার্টি যাবে, বা যারা স্বতন্ত্র করবে তারা যাবে, সবাই যাবে। ভোট কে কোথায় দেবে এটা ভোটারের ব্যাপার। কুষ্টিয়া জেলার 4টি আসনে মোট ভোটার সংখ্যা 13,07,930 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,50,867 জন এবং নারী ভোটার 6,57,063 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও অনেকে মুখরোচক গল্প বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোমবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন।
ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়াটা হতাশাজনক। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। ক্ষমতায় গেলে অভিন্ন নদীতে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের কথা বলেন তিনি। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বাংলাদেশের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বেগম জিয়া ছিলেন অগ্রগামী। দেশকে এগিয়ে নিতে রাষ্ট্র কাঠামোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি। সংস্কার কারা? সংস্কার কি? সংস্কার হলো রাষ্ট্র কাঠামোর সংস্কার। সোজা কথা না, এটা মানব জাতিকে আমাদেরকে সংস্কার করতে হবে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহি সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কথা বলছে। এছাড়া শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সঠিক পরিকল্পনা দরকার। দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। শ্রমিকরা দেশের বড় অংশ উল্লেখ করে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কভেনেন্ট রেটিফিকেশনের মাধ্যমে, তার আলোকেই আমাদের এই সভা। আগামীতে যারা ক্ষমতায় যাবে শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের উপর বর্তাবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কাল জামাত নেতৃত্বাধীন 11 দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। ভোটের পরিবেশ নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে সরকার ও ইসিকে জানানোর কথা বলেন জামায়াত আমির। সরকার গঠন করলে প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি। মফির রহমানের রিপোর্ট। বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত ইসলামী আমিরের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাতে যান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠকে আসন্ন নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজখবর নেন পর্যবেক্ষক সংস্থাটি। পরে ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোট নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে জানতে চেয়েছে ইইউ পর্যবেক্ষক দল। আশঙ্কা থাকলেও বাইরের কাউকে না জানিয়ে প্রথমে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাওয়ার কথা উল্লেখ করেন তিনি। তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কিনা। আমরা বলেছি অবশ্যই আছে, কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না। আমাদের এই কনসার্নগুলো মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো, প্রধানত নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। নির্বাচনে জয়ী হলে বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার কথা জানিয়ে আমির বলেন, বিরোধী দলে গেলে সরকারের গঠনমূলক সমালোচনাও করবে জামায়াত। আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে কেমন হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে, এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। মঙ্গলবারের মধ্যে 11 দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আসে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন।
রাষ্ট্র সংস্কার আর ক্ষমতার ভারসাম্য চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান জামাত আমির। আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আগামী 10 ফেব্রুয়ারি। 2 আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা জানিয়েছে প্রসিকিউশন। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। মামলা থেকে দুজনের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লাঠি ট্রাইব্যুনালের কাছ থেকে, এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করতেই জুলাই আগস্টের উত্তাল সময়ে কারফিউ জারি করা হয়। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যার অভিযোগে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে হওয়া যুগান্তকারী মামলার বিচার শুরু হয়েছে। 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। ধারণা করা হচ্ছে বিচারের ফলাফল মিয়ানমারের পাশাপাশি আইসিজেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে। রাজীব আহমেদের প্রতিবেদন। 2017 সালের জুলাই মাসে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা হয়। সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসাকে এই হামলার জন্য দায়ী করে মিয়ানমারের সরকার। পরে এ হামলার জের ধরে ওই মাসেই রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। বর্মী সেনাবাহিনীর লাগাতার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। সেই সময় প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তারা এখনও বাংলাদেশেই আছেন। 2017 সালে বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের পরপরই জাতিসংঘের একটি অনুসন্ধানী দল এর তদন্ত করে। সেই তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করা হয়েছে, যার উপর ভিত্তি করে 2019 সালে বৈশ্বিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলা করেছিল গাম্বিয়া। সেই মামলারই শুনানি শুরু হচ্ছে সোমবার। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যে মামলাটি নথিবদ্ধ করা হয়েছিল, সেই মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় 1 দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে আইসিজিতে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডেও। এতে করে নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে সীমান্ত এলাকার মানুষের জীবন জীবিকা। আতঙ্কে অনেকে যেতে পারছেন না কৃষি জমি, মৎস্যঘের কিংবা নদীতে মাছ শিকারে। শিক্ষার্থীরা ভয়ে যাচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানে। অন্যদিকে সীমান্তবাসীকে সতর্ক থাকার কথা বলছেন বিজিবি। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার লম্বারবিল এলাকা একসময় ভোর হলেই কৃষক ও জেলেদের কর্মচাঞ্চল্যে মুখর থাকত, কিন্তু এখন সেই লম্বারবিল যেন একেবারে নিস্তব্ধ। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে এপারের বাসিন্দাদের জীবনে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের ভেতরে গোলাগুলি ও গোলাবর্ষণ হলে অনেক সময় গুলি ও মর্টারের গোলা এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে চরম আতঙ্কের দিন কাটছে সীমান্তবর্তী গ্রামের মানুষের। বন্ধ হয়ে গেছে কাজকর্ম, হুমকিতে পড়েছে শিশুদের লেখাপড়াও। গুলিবর্ষণ এবং থেমে থেমে বোমা বর্ষণের কারণে এলাকায় খুব ব্যাপক যে আতঙ্ক দেখা দেয়। বৃষ্টির মতো করে গোলাগুলি হচ্ছে, মনে হচ্ছে স্থানীয় জনগণের কোনো একদম নিরাপত্তা নাই। আতঙ্ক রয়েছে, আমরা প্রজেক্টে যেতে পারতেছি না, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না, বাড়িঘর থেকে বের হতে পারতেছি না। বই আয় জায়গা করে মানে গুলির দানা ফরকে দেয় ফারা ফরে আর ঘর বাড়ি এলাকা ফারা যাগই। এদিকে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বানের পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে বিজিবি। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। আমরা বিজিবি বেড়িবাঁধ এবং সীমান্ত সংলগ্ন রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছি। ইনশাআল্লাহ আশা করি যে পরিস্থিতি যেটা আছে এর থেকে খারাপ কিছু হবে না, বরং উন্নতি হবে। মিয়ানমারে আরাকান আর্মির হামলায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়। আফরিন পপি, মোহনা সংবাদ। টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সোমবার মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সকালে টেকনাফের ওয়াইকাং সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আরাকান আর্মি মাইন পুঁতে রেখেছিল বাংলাদেশের অংশে। সকালে নিজের চিংড়ি ঘেট দেখতে গেলে বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। গতকাল বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফা সুলতানা আইসিইউতে হয়েছে। এ সময় আদিল নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়, তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে 7টি ভুয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ঋণের নামে 47 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 38 জনের বিরুদ্ধে পৃথক 7টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এতে প্রধান আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই, ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী সহ অন্যরা। এবার খেলার খবর। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। মূলত 3 বিষয়ে ঝুঁকির মুখে পড়তে পারে ভারতের বাংলাদেশ দলের নিরাপত্তা। আইসিসি নিরাপত্তা পর্যবেক্ষক দল এক চিঠিতে এমনটাই জানিয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। তাই পাকিস্তানের মতো অন্য কোনো ভেন্যুতে খেলাটাই বাংলাদেশ দলের জন্য বেশি নিরাপদ বলে মনে করেন তিনি। মুদাসির আলীর প্রতিবেদন। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনাও করেন তিনি। পুরো বাফুফে ঘুরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান ফুটবলের জন্য মাঠ বরাদ্দের কথা। ঢাকা স্টেডিয়াম, সিলেট এবং চিটাগাং, এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে ওনারা সেখানে আয়োজন করবে। এরপরই আসে আসন্ন টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসি নিরাপত্তা দলের পরামর্শ বিষয়ক চিঠির কথা। এর বিস্তারিত নিয়ে কথা বলেন তিনি। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। নথি স্বীকার না করে শ্রীলঙ্কার মাটিতে খেলাটাই বাংলাদেশ দলের জন্য নিরাপদ বলে জানান আসিফ নজরুল। যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যায়, কোনো সমস্যা না। এদিকে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। চলতি বছর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন প্রসঙ্গে কথা বলেন তিনি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে। যদিও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমরা হোস্ট হিসেবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। সো ইটস অনগোয়িং ডিসকাশন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
ভোট ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ জয়ী হলে কখনো রাতে ভোট হবে না বললেন আলী রিয়াজ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত পেশাজীবী সংগঠনের ভোট স্থগিতের নির্দেশ নির্বাচন কমিশনের। তৃতীয় দিনের আপিল শুনানিতে 41 প্রার্থিতা বৈধ ঘোষণা। ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রত্যয় বিএনপির। প্রতিবেশী সহ সবার সঙ্গে বন্ধুত্ব চায় জামায়াত। এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু। সংঘর্ষের প্রভাব বাংলাদেশে, এবার মাইন বিস্ফোরণে পা হারালেন আরেকজন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।